Okay. At first, we okay. Assalamu alaikum. At first, I will see some use of would. Use of would verb. উড হচ্ছে মূলত একটি মডাল অক্সিলারি ভার্ব। সো এই মডাল অক্সিলারি ভার্বটার ব্যবহার কিন্তু বিভিন্ন রকমের হয়ে থাকে। আমরা এই উডের ব্যবহারটা একটু দেখব, তারপর আমরা ভার্ব ফর্ম, টেন্স এবং ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলো শুরু করব। তো বলা হচ্ছে ইউজ অফ উড। উড হচ্ছে একটি মডাল অক্সিলারি ভার্ব। সাধারণত এই ভার্বগুলোর মনের বিভিন্ন ভাব প্রকাশের জন্য ব্যবহৃত হয়। সে কারণে এই ভার্বগুলো বাক্যে বিভিন্নভাবে বসে, বিভিন্ন ধরনের অর্থ দিয়ে থাকে। এখন আমরা দেখব উড ভার্বের বিভিন্ন প্রকার ব্যবহার সম্পর্কে। একই উড বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে বিভিন্ন ফর্মে ব্যবহৃত হয়। সেই জায়গাগুলো আমরা একটু দেখব যে এই উড ভার্বটি কোন কোন জায়গায় কিভাবে বসে। তো যখন সম্ভাবনা বোঝানো হয় তখন কিন্তু উড ব্যবহার করা হয়। পজিবিলিটি যখন বলা হয় তখন উড ব্যবহার করি। আই উড গো টু ঢাকা নেক্সট মান্থ। আমি আগামী মাসে ঢাকায় যাব, আমার একটা সম্ভাবনা রয়েছে। ইউ উড ফাইন্ড অল ফ্লাওয়ার ফ্রম দ্য মার্কেট। ইউ উড ফাইন্ড, তুমি দেখবে, অল ফ্লাওয়ার ফ্রম দ্য মার্কেট, অর্থাৎ দেখার সম্ভাবনা রয়েছে। ইউ উড গেট অল ক্লিয়ার কনসেপ্ট ফ্রম দিস লেসন, অর্থাৎ বলা হচ্ছে এই লেসনটা যদি তুমি পড়ো, ইউ উড গেট, তুমি পাবে বা পাওয়ার সম্ভাবনা থাকছে অল ক্লিয়ার কনসেপ্ট ফ্রম দিস লেসন। এই লেসন থেকে তোমার মানে যাবতীয় যত সমস্যা সব কিছুর একটা ক্লিয়ার কনসেপ্ট অর্থাৎ স্পষ্ট ধারণা তুমি পাবে। তো যখন সম্ভাবনার কথা আসে তখন আমরা এই উডটা ব্যবহার করতে পারি। উড, দেখবো আমরা যে উডের ব্যবহারটা এই ল্যাঙ্গুয়েজে কতটা বহুরূপী হয়। রিকোয়েস্ট, অনুরোধ বোঝাতে উড ব্যবহার করা হয়। অনুরোধ যখন বুঝাবে তখন আমরা রিকোয়েস্টের ক্ষেত্রে উড ব্যবহার করব। যেমন আমরা কাউকে অনুরোধ করছি, উড ইউ প্লিজ লেন্ড মি সাম মানি। কি বললাম? উড ইউ প্লিজ লেন্ড মি সাম মানি। তুমি কি বা আপনি কি আমাকে কিছু টাকা ধার দিবেন? দেখেন, লেন্ড মানে হচ্ছে ধার দেওয়ার, ব্রো মানে ধার করা, মনে রাখবেন এটা। উড ইউ প্লিজ ক্লোজ দ্য উইন্ডো, দয়া করে কি জানালাটা বন্ধ করবে? অনুরোধ করে করে বলা হচ্ছে ভদ্রতার সঙ্গে যে দরজাটি বন্ধ করুন, জানালাটি বন্ধ করুন। এখানে আমরা উডের ব্যবহার করব। উড ইউ প্লিজ টেল মি ইওর নেম। এখানে অনুরোধ করা হচ্ছে যে আপনি আপনার নামটা বলবেন কি। তো বলা হচ্ছে যে উড ইউ প্লিজ গো উইথ মি, আপনি কি আমার সাথে যাবেন? উড ইউ প্লিজ ক্লোজ দ্য উইন্ডো। উড ইউ প্লিজ লেন্ড মি সাম মানি। তো এখানে উডের ব্যবহারটা করে আমরা কি বোঝাতে চেয়েছি? রিকোয়েস্ট, অনুরোধ করতে চেয়েছি। দেখেন, এই শব্দগুলো শিখে আমরা শুধু রেখে দিব না, কথা বলার সময় এগুলো ব্যবহার করতে হবে। অপরিচিত কারোর সাথে দেখা হলে যারা ইংলিশ নেটিভ স্পিকার দেখবেন তারা উড দিয়ে শুরু করে। উড ইউ প্লিজ টেল মি নেম, উড ইউ প্লিজ গো উইথ মি, উড ইউ প্লিজ ক্লোজ দ্য ডোর। তো ভদ্রতা যখন প্রকাশ পায় এবং রিকোয়েস্ট, অনুরোধ করতে আমরা উডের ব্যবহারটা করি। উড ইউ প্লিজ রিডিউস দ্য ভলিউম। আপনি বই পড়ছেন, আপনার পাশে কেউ উচ্চস্বরে একটু গান বাজাচ্ছে, আপনি তাকে বলছেন উড ইউ প্লিজ রিডিউস দ্য ভলিউম, আপনি কি এই ভলিউমটা একটু কমাবেন? এটা আমার কাজের ক্ষতি হচ্ছে। তখন কিন্তু দেখবেন এই শব্দগুলো আমরা ব্যবহার করব। এখনই, আজকে, এই মুহূর্তে থেকে এইগুলো ব্যবহার করতে হবে। এই শব্দগুলো, এই সেন্টেন্সগুলো আপনার মনে মনে এগুলো বলতে হবে। উড ইউ প্লিজ রিডিউস দ্য ভলিউম, উড ইউ প্লিজ গো উইথ মি, উড ইউ প্লিজ হ্যাভ এ কাপ অফ টি। হুম আপনি কি এক কাপ চা খাবেন? অনুরোধ করা হচ্ছে। তো যখন মতামত চাওয়া হয় তখনও কিন্তু আমরা ওপিনিয়নের ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারি, মতামত চাওয়ার ক্ষেত্রে। দেখেন, যারা স্পোকেন ইংলিশে আমরা খুবই দুর্বল, এখানে মোস্ট অফ দ্য স্টুডেন্টস আর ভেরি উইক ইন স্পোকেন ইংলিশ। আমরা গ্রামার পারি, আমরা একটা বাক্য যখন আমি আপনাদের সামনে দেই তখন এটা ভেবে চিন্তে সময় নিয়ে আমরা লিখতে পারি, কিন্তু ইনস্ট্যান্ট আমরা কথা বলতে পারি না। কেন পারি না? কারণ এই স্পোকেনের রুলগুলো আমরা জানি না। এই যে বলা হচ্ছে যে আপনি কি অনুগ্রহ করে এক কাপ চা খাবেন, আপনি কি সাউন্ডটা একটু কমিয়ে দিবেন, এই বাক্যগুলো আমরা কিভাবে করব? এই বাক্যগুলো আমরা উড ব্যবহার করে করব। এবং এই ধরনের সেন্টেন্সে শুধু উড ব্যবহার করব তা নয়, আমরা প্র্যাকটিস করব। এখানে আমি চারটা বাক্য দিয়েছি অনুরোধের ক্ষেত্রে। উড ইউ প্লিজ লেন্ড মি সাম মানি, উড ইউ প্লিজ ক্লোজ দ্য উইন্ডো, উড ইউ প্লিজ গো উইথ মি। এই বাক্যগুলো বাদে আপনাকে আরও বাক্য নিজে নিজে তৈরি করতে হবে, নিজের সঙ্গে নিজে কথা বলতে হবে। আমার হোয়াটসঅ্যাপে যারা কাজ হোমওয়ার্কগুলো পাঠায় তাদেরকে অনেক ধন্যবাদ। তারাই কিন্তু এখানে দ্রুত কথা বলা শিখবে। আর যারা এগুলা করবে না, 2 মাস 3 মাস 5 মাসও ওভার হয়ে যাবে, কথা বলতে গেলে সমস্যা হবে। তো এইভাবে কিন্তু কাজগুলো করতে হবে। হ্যাঁ, হোমওয়ার্ক, এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ মানে কি? অনুশীলন। তো অনুশীলনটা কি? অনুশীলনী। আমরা যখন এটা চর্চা করব তখনই আমাদের অনুশীলন হবে। একটা অঙ্ক দেখবেন, আমাদের যখন আমরা ম্যাথমেটিক্সের ছিলাম, টিচার কি করতো? একটা নিয়মের একটা অঙ্ক দেখাই দিত, দিয়ে ওইখান থেকে সংখ্যা পরিবর্তন করে দিত। সূত্র ওই একই সূত্র দিয়ে অঙ্কটা মিলবে, কিন্তু সংখ্যা একটু পরিবর্তন করে দিয়েছে।
তো এই বিষয়টা ঠিক তেমন, এখানে আপনি এই বাক্যগুলো করবেন এই স্ট্রাকচার ঠিক রেখে উড ইউ প্লিজ দিয়ে, কিন্তু নতুন নতুন বাক্য তৈরি করতে হবে, তাহলেই কিন্তু কথা বলা যাবে। ওপিনিয়ন, দেখেন মতামত চাওয়ার ক্ষেত্রে আমরা উডের ব্যবহার করি কিভাবে, আমরা মতামত, তাহলে কয়েকটা বিষয় কিন্তু আমরা এখানে এখানে দেখেছি যে মতামত চাওয়ার ক্ষেত্রে ভদ্রতার সঙ্গে যখন আমরা কাউকে অনুরোধ করব, কোন কোন জায়গায় আমরা উডের ব্যবহার করি সেই বিষয়গুলো আমরা দেখছি। ক্যান ইউ হেয়ার মি? আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন? সবাই শুনতে পারছেন? ওকে। তো বলা হচ্ছে যে অপিনিয়ন, মতামত যখন চাইবেন, উড ইউ জয়েন উইথ মি দিস পার্টি, উড ইউ জয়েন উইথ মি দিস পার্টি, আপনি কি আমার সঙ্গে এই পার্টিতে যোগদান করবেন? মতামত চাইতেছেন কারো কাছে। উড ইউ টেক সাম স্ন্যাক্স অর কফি, আপনি কি হালকা খাবার বা কফি খাবেন? তো এই দেখেন স্ন্যাক্স মানে হচ্ছে সকাল এবং দুপুরের খাবারের মধ্যাহ্ন, মানে মাঝে যে খাবারটা খাওয়া হয়, অর্থাৎ দুপুরের হালকা খাবার। দুপুরের মূল খাবারের পূর্বে 11টা সাড়ে 11টার দিকে দেখবেন অফিসে বা আপনি বাসায়ও এটা খেতে পারেন, আপনার হালকা করে যে খাবারগুলো খাওয়া হয় সেটাকে স্ন্যাক্স বলে। লাইক অথবা ওয়ান্ট, ভদ্রতার সাথে কোনো কিছু চাওয়ার জন্য ব্যবহার করা হয়। লাইক অথবা ওয়ান্ট, ভদ্রতার সাথে কোনো কিছু চাওয়ার জন্য এটা ব্যবহার করা হয়। আই উড লাইক টু ডিসকাস দ্য ম্যাটার, কি বললাম? আই উড লাইক টু ডিসকাস দ্য ম্যাটার। এখানে আপনি বলছেন কাউকে আই উড লাইক, আমি পছন্দ করি বা আমি চাই, টু ডিসকাস দ্য ম্যাটার। উড ইউ লাইক টু সে সামথিং, কারো কাছে আপনি শুনতে চাচ্ছেন যে উড ইউ লাইক টু সে সামথিং, আপনি কি একটা মিটিং হচ্ছে, একটা কনফারেন্স, আপনি কারো কাছে শুনছেন যে আপনি কি কিছু বলতে চান, উড ইউ লাইক টু টক উইথ মি, উড ইউ লাইক টু রিড উইথ মি। দেখেছেন? তাহলে এখানে প্রশ্ন করছেন যে আপনি কি কিছু বলতে চান, সে বলবেন ইয়েস আই উড লাইক টু সে সামথিং, আই উড লাইক টু সে সামথিং। আমি যদি আপনাকে প্রশ্ন করি হাউ ওল্ড আর ইউ, আপনি কি বলবেন? আই এম 25 ইয়ার্স ওল্ড, আই এম 35 ইয়ার্স ওল্ড, আই এম 30। প্রশ্ন করলে উত্তর দিতে হয়। দেখেন এই জায়গাটা আমি একটু দেখাই যে কিভাবে প্রশ্ন করি আর কিভাবে আমরা এটা উত্তর দেই, তাই না? তো এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, প্রশ্ন করা এবং উত্তর দেওয়া। ডাবল এইচ কোশ্চেনটাও আমাদের এখানে খুব কাজে লাগে। আপনাকে একজন প্রশ্ন করছে যে তোমার নাম কি, এটা বাংলায় বলছে তোমার নাম কি, ইংলিশে কি হবে? হোয়াটস ইওর নেম। দেখেন এখান থেকে আমরা চর্চা করে এই শীটটা প্র্যাকটিস করে অনেক কিছু শিখতে পারবো। তুমি কেমন আছো, তুমি কেমন আছো, এটার ইংলিশ আমরা সবাই জানি হাউ আর ইউ, হাউ আর ইউ। আমি ভালো আছি, আম ফাইন, কি বলতে হবে? আমি ভালো আছি। দেখেন প্রশ্ন করছি, সঙ্গে উত্তর দিচ্ছি। তো এটা আমি একটু পরে আনমিউট করে আপনাদের কাছে ঠিক এইভাবে প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। হাউ আর ইউ? আই এম ফাইন। তোমার বাড়ি কোথায়? হোয়ার ইজ ইয়োর হোম, হোয়ার ইজ ইয়োর হোম, তোমার বাড়ি কোথায়? আপনি বলতে পারেন মাই হোম ইজ ইন ঢাকা, আর আই লিভ ইন ঢাকা, আই এম ফ্রম গাজীপুর, আই এম ফ্রম ঢাকা। প্রশ্ন যেভাবে হবে, আমার কথাগুলো যারা মেনে চলে তারা কিন্তু আমি দেখেছি খুব দ্রুত তাদের ফলাফল রেজাল্টটা হাতে পায়। আমি একটা কথা প্রায়ই আপনাদেরকে বলি যে কথা বলতে গেলে সবসময় আপনাকে টেন্সটা মনে রাখতে হবে। আমি যদি প্রশ্ন করি হোয়াট আর ইউ ডুইং নাও, আমার প্রশ্নটা কোন টেন্সে পড়েছে? হোয়াট আর ইউ ডুইং নাও, প্রশ্ন হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, উত্তরটাও আপনাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মেনটেন করে ওই স্ট্রাকচার দিয়ে আপনাকে বলতে হবে। আমি এখন ভাত খাচ্ছি, আই এম ইটিং রাইস নাও। আমি এখন স্কুলে যাচ্ছি, নাও আই এম গোয়িং টু স্কুল। আমি প্রশ্ন করেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, অনেকে এইটাই বোঝে না যে স্যার যেভাবে প্রশ্ন করলো উত্তরটা ঠিক আমাকে সেইভাবে দিতে হবে। ওকে। তো এখানে কি বললাম যে তোমার বাড়ি কোথায়, হোয়ার ইজ ইয়োর হোম, আপনি বলবেন আপনার বাড়ি মাই হোম ইজ ইন ঢাকা, গাজীপুর, যাই হোক। তুমি কি বাংলা বলতে পারো বা আপনি কি বাংলা বলতে পারেন, কি হবে? ক্যান ইউ স্পিক বেঙ্গলি অর ক্যান ইউ স্পিক ইংলিশ, ক্যান ইউ স্পিক ইংলিশ, আপনি কি ইংরেজি বলতে পারেন? ইয়েস আই ক্যান স্পিক ইংলিশ। আমি প্রশ্ন রাখলাম আপনার প্রতি, আপনি কি বলবেন? ইয়েস আই ক্যান স্পিক ইংলিশ। আজকের তারিখ কত, দেখবেন আমি আজকে ব্যাংকে গিয়েছিলাম, অন্তত 4-5 জন আমাকে জিজ্ঞাসা করেছে আজকের তারিখ কত, কারণ তাদের হয়তো তারিখটা মনে নাই, এটা স্বাভাবিক, মনে নাও থাকতে পারে, আমাদের এমন হয়। তো আজকের তারিখ কত, এটার ইংলিশে কি বলতে হবে? কেউ বলতে পারবেন? দেখেন এখানে আমি স্ক্রিনে দিয়েছি আজকের তারিখ কত। তাহলে এইটা কি হবে বলেন তো? বলা হচ্ছে আজকের, তাহলে টুডেস। হোয়াট মানে হচ্ছে কি বা কত, হোয়াট ইজ টুডেজ ডেট, আজকের তারিখ কত বা আজকের তারিখ কি। আপনি বললেন টুডে ইজ 1st জুলাই, টুডে ইজ 3rd জুলাই, 27th জুলাই, যেটা হয় সেটাই আপনি বলবেন। এখন সময় কয়টা বা এখন কয়টা বাজে, দেখবেন এইটা কিন্তু আমরা গ্রামেটিক্যালি যদি অনেক বড় করে কারেক্ট করে বলতে যাই, হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ, আমরা এটা ব্যবহার করি। কিন্তু ফরেনাররা ওরা খুব শর্টে এটা বলতে পারে টাইম প্লিজ। আর আপনি এটা লিখিতভাবে লিখতে পারেন হোয়াট টাইম ইজ ইট নাও, হোয়াট টাইম ইজ ইট নাও। দেখেন এই যেভাবে কথা বলা শেখাচ্ছে এইভাবে একটু প্র্যাকটিস করেন কয়েকটা দিন। আপনি যদি কোনো পার্টনার খুঁজে না পান, নিজের ভিতরে দুইটা মানুষ সৃষ্টি করবেন। আপনি একজন মনে করবেন আপনি এ, আপনার পাশে আপনার মনের হৃদয়ের ভিতরে আরেকজনকে বি তৈরি করতে হবে, এ এবং বি। তো এ প্রশ্ন করলো বি এর কাছে হোয়াট টাইম ইজ ইট নাও,
এখন সময় কয়টা? বি উত্তর দিচ্ছে নাও ইট ইজ 10:30, নাও ইট ইজ 10 o'clock, নাও ইট ইজ 11 p.m., 12 p.m. যখন যে টাইমটা হবে সেটা বলবেন, উত্তরটা কে দিবে? বি। তো প্রশ্ন করতে হবে এ, উত্তর দিবে বি। এটাও কিন্তু একটা ইংরেজিতে নিজে নিজে কনভারসেশন প্র্যাকটিস করার খুব ভালো ওয়ে। অনেকেই দেখেছি এইভাবে হোয়াটসঅ্যাপে রেকর্ড করে আমাকে পাঠাচ্ছে, খুবই ভালো লাগলো শুনে। প্রথম দিকে অনেক ভুল থাকবে, কিন্তু একটা সময় দেখবেন আপনার প্রোনাউন্সিয়েশন, আপনার গ্রামেটিক্যাল নলেজ সব কিছু আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে, কথাটা মনে রাখবেন। কোনো কাজ, পৃথিবীর কোনো কাজ রাতারাতি হয় না। রাতারাতি হয় সেটা হচ্ছে দুর্ঘটনা ঘটতে পারে, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে একটা ঘটনা ঘটে গেল, ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্ট, তাই না? কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে আপনি একটা বাড়ি তৈরি করবেন, একটা গাড়ি তৈরি করবেন, এটা রাতারাতি কিন্তু হবে না। তো এইভাবে কিন্তু আমাদেরকে আগাইতে হবে। কি বলছি? হোয়াট টাইম ইজ ইট নাও, এখানে উত্তরটা দিতে হবে। তোমার ফোন নাম্বারটা দাও। দেখবেন আমরা রাস্তায় কারোর সঙ্গে, এখানে যারা ফরেনাররা মানে প্রবাসীরা যারা ক্লাস করছেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, এটা অনেক সময় প্রয়োজন হতে পারে। আপনি রাস্তায় বেরিয়েছেন, একজন ওই দেশের নেটিভ স্পিকারের সঙ্গে দেখা হলো, তো আপনি তাকে বলছেন যে গিভ মি ইওর ফোন নাম্বার। তোমার ফোন নাম্বারটা দাও, কি হবে? গিভ মি ইওর ফোন নাম্বার। এখানে আমি আগামী ক্লাসে আপনাদের সেন্টেন্সগুলো একটু শিখাবো। অর্থগতভাবে সেন্টেন্স 5 প্রকার, আর গঠনগতভাবে সেন্টেন্স 3 প্রকার। এটা না জানলে, সেন্টেন্স ভালোভাবে না বুঝলে কথা বলাও যায় না, এবং বাক্যটা কোন সেন্টেন্সে পড়েছে এটা বোঝাও যায় না। তো কি বললাম? তোমার ফোন নাম্বারটা দাও, গিভ মি ইওর ফোন নাম্বার। প্লিজ দিতে পারেন, প্লিজ গিভ মি ইওর ফোন নাম্বার। তুমি কি খাবার খেয়েছো? দেখেন একটা টোটালি একটা টেন্সের ভিতরে পড়ে গেছে। তুমি কি খাবার খেয়েছো, এটা এভাবে বলা যায়, তুমি খাবার খেয়েছো। কি বলা যায়? তুমি খাবার খেয়েছো, ইউ হ্যাভ ইটেন রাইস। ইউ হ্যাভ ইটেন রাইস, তুমি খাবার খেয়েছো। আর যদি বলি তুমি কি খাবার খেয়েছো, তখন কি হবে? হ্যাভ ইউ ইটেন রাইস, হ্যাভ ইউ ইটেন রাইস। দেখছেন? তাহলে এখানে কি করলাম? অক্সিলারি ভার্বটা প্রথমে এনে প্রশ্ন করা যায়। আমার টেন্সের ক্লাসটা যারা ভালোভাবে দেখেছেন, আমি আবারও রিকোয়েস্ট করব আপনারা ক্লাসটা দেখে আসবেন, পিডিএফ ফাইলটা দেখবেন, ক্লাস রেকর্ডটা দেখবেন। কারণ ল্যাঙ্গুয়েজটা শিখাতে এসে একটা বিষয় খুব ভালোভাবে উপলব্ধি করেছি, সেটা হচ্ছে টেন্স, পার্টস অফ স্পিচ অ্যান্ড ভয়েস চেঞ্জ। এই সব কিছু আমি বাদ দিয়ে একেবারে নিংড়িয়ে 3টা বিষয়, অনেকে প্রশ্ন করে স্যার সহজে কিভাবে ইংরেজি শিখতে পারি। তো আমি বলবো হচ্ছে পার্টস অফ স্পিচ, প্রথমে হচ্ছে টেন্স, পার্টস অফ স্পিচ, ভয়েস চেঞ্জ এর ব্যবহার। এই 3টা বিষয় কেউ যদি খুব ভালোভাবে শিখতে পারে, তার 80% ল্যাঙ্গুয়েজটা শেখা হয়ে যাবে। তো হোয়াট টাইম ইজ ইট নাও, তোমার সরি, গিভ মি ইওর ফোন নাম্বার। তুমি কি খাবার খেয়েছো? হ্যাভ ইউ ইটেন রাইস। দেখেন এইখানে আমি একটা বিষয় দেখিয়েছিলাম যে, যেমন এইটার মূল টেন্সটা কেমন হয়? আমি খাবার খেয়েছি, আই হ্যাভ ইটেন ফুড। আমি স্কুলে গিয়েছি, আই হ্যাভ গন টু স্কুল। আই হ্যাভ ডান দ্য সাম, আই হ্যাভ মেড দ্য হাউস, আই হ্যাভ টকড উইথ হিম। তো আমি তার সাথে কথা বলেছি, আমি স্কুলে গিয়েছি, অর্থাৎ ইয়াসি ইয়াসও থাকবে। তো মেইন স্ট্রাকচারটা কেমন হবে? সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ, সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের ভি3 প্লাস এক্সটেনশন। এখানে অবজেক্ট বলবেন না কেউ, অবজেক্টের জায়গায় 3টা বিষয় থাকে। আমরা কিন্তু এতদিন ভুল শিখে এসেছি, এখন থেকে আমরা যেটা শিখবো সঠিক শিখবো। এক্সটেনশন বলতে হবে, হ্যাঁ। এক্সটেনশনের জায়গায় শুধু যে অবজেক্ট থাকে তা কিন্তু নয়। আচ্ছা, তো কি বললাম এখানে? হ্যাভ ইউ ইটেন রাইস। তো একটা বাক্য যদি আমি লিখে ফেলি, আমি একটু আপনাদেরকে দেখাই, না লিখলে এটা বুঝতে পারবেন না। জাস্ট এখানে একটু লিখি। ওকে, এখানে আমি লিখলাম একটি বাক্য, আই হ্যাভ, HAVE, আই হ্যাভ কট ফিশ, CAUGHT, আই হ্যাভ কট, FISH। কি লিখেছি? আই হ্যাভ কট ফিশ। দেখেন, আমি মাছ ধরেছি। তো আমি মাছ ধরেছি, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা বাক্য, যে আমি কি করেছি? আমি মাছ ধরেছি। এখন এই বাক্যটাকে নেগেটিভ করতে গেলে আমি কি করব? এই বাক্যটাকে নেগেটিভ করতে গেলে আই হ্যাভ নট, এই হ্যাভ নামক যে একটা অক্সিলারি ভার্ব রয়েছে, মনে রাখবেন যে বাক্যে অক্সিলারি ভার্ব থাকে, ওই বাক্যটাকে নেগেটিভ করতে গেলে আমার প্রত্যেকটা ক্লাসের যে কিওয়ার্ডগুলো থাকে, হেড ওয়ার্ড, মূল কিছু কথা থাকে, এটা হচ্ছে একটা হেড ওয়ার্ড। কি বললাম? যে কোনো বাক্যে, সেন্টেন্সের ভিতরে যদি একটি মাত্র ভার্ব থাকে, সেখানে আপনাকে নেগেটিভ করতে গেলে বা ইন্টারোগেটিভ করতে গেলে প্রেজেন্ট টেন্সে ডু ডাজ, আর পাস্ট টেন্সে হচ্ছে শুধুমাত্র ডিড। কিন্তু যেখানে অক্সিলারি ভার্ব অলরেডি উপস্থিত থাকে, সেই বাক্যকে নেগেটিভ করতে গেলে এখানে ডু ডাজ ডিড কোনো কিছুর প্রয়োজন হয় না। আই হ্যাভ কট ফিশ, আমি মাছ ধরেছি, আর আমি মাছ ধরিনি, এটা আমি মাছ ধরেছি না এটা বলা যায় না, এটা আমি মাছ ধরিনি। গত একটা ক্লাসে বলেছিলাম যে নেগেটিভ উচ্চারণগুলা 3টা টেন্সের একই রকম হয়। নেগেটিভ সেন্টেন্সগুলা, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ বাক্য শুনতে যেমন শোনা যায়, পাস্ট ইনডেফিনিট টেন্সেরও একই, পাস্ট পারফেক্ট টেন্সেরও একই। তো বলছে আই হ্যাভ কট ফিশ, আমি মাছ ধরেছি, আর আমি মাছ ধরিনি, এই হ্যাবের পরে শুধু নট হবে, কি হবে? আই হ্যাভ নট। এখানে কি লিখবো দেখেন, IHAVE, আই হ্যাভ
নট, CAUGHT, I have not caught fish, FISH। জাস্ট এতটুকু লিখলাম। আচ্ছা, এইটাকে যদি আমি প্রশ্নবোধক করতে চাই, এইটাকে আমি প্রশ্নবোধক করলে তখন কি হবে? তখন এই যে অক্সিলারি ভার্বটা আছে, এটা সবার শুরুতে আনলে হবে। মনে রাখবেন, যে বাক্যে অক্সিলারি ভার্ব থাকে সেইটাকে যদি ইন্টারোগেটিভ করতে হয়, প্রশ্নবোধক করতে হয়, সবার শুরুতে অক্সিলারি ভার্বটা বসাতে হবে, বাদ বাকি সব অংশ ঠিক থাকবে। তো কি হবে? HAVE, হ্যাভ আই কট ফিশ, CAUGHT, হ্যাভ আই কট ফিশ, FISH। দেখেন, এগুলাকে বলা হচ্ছে বেসিক, কিন্তু আমি বেসিক বলবো না, এগুলো বেসিকেরও বেসিক। যেমন এখন প্রাইমারিতে কিন্তু প্রি প্রাইমারি থাকে, প্রি ক্যাডেট স্কুল থাকে, দেখবেন শহর এলাকায় দেখা যায়। তো আমি বলবো এগুলো হচ্ছে প্রি বেসিক, বেসিকেরও পূর্বের কথা। এইগুলা যারা খুব ভালোভাবে জানবেন, তাদের কিন্তু ল্যাঙ্গুয়েজটা অনেক অনেক সহজ মনে হবে। কারণ একটা বিল্ডিং দাঁড়িয়ে থাকে তার বেসমেন্টের উপরে, তার ভিত্তিটা কেমন হচ্ছে, তাই না? আমি 10 তলা 20 তলা করবো, আমাকে ভিত্তিটাও অনেক মাটির গভীর থেকে গড়ে নিয়ে আসতে হবে। এখানেও ঠিক তাই, কি বললাম? হ্যাভ আই কট ফিশ, এবং এখানে একটা নোট অফ ইন্টারোগেশন হবে। এখানে একটা নোট অফ ইন্টারোগেশন দিতে হবে। ওকে। আচ্ছা, হ্যাভ আই কট ফিশ। আর যখন আমি এটা নেগেটিভ ইন্টারোগেটিভ করব, এই হ্যাবের সঙ্গে শুধু একটা নট দিতে হবে। হ্যাবের সঙ্গে কি দিতে হবে? নট দিতে হবে। যেমন এখানে হ্যাভ আই কট ফিশ, এখানে দিতে হবে হ্যাভেন্ট আই কট ফিশ। কি হবে? হ্যাভেন্ট আই কট ফিশ, আমি কি মাছ ধরিনি? দেখছেন? তাহলে এই যে সিস্টেমটা, এইটা আমরা কিভাবে শিখবো? এটা আমরা টেন্সের ভিতরের থেকে শিখলাম। টেন্স, সেন্টেন্স, পার্টস অফ স্পিচ, তিনটা কথা বলেছি। পার্টস অফ স্পিচের ভিতরে বেশি শিখতে হবে ভার্বের ব্যবহারটা। কারণ ভার্ব ছাড়া কোনো বাক্যই পৃথিবীতে, সাবজেক্ট ছাড়া হাজার হাজার বাক্য করা যায়, অবজেক্ট ছাড়া লক্ষ লক্ষ বাক্য করা যায়, বাট ইউ কান্ট মেক এ সেন্টেন্স উইদাউট এনি সিঙ্গেল ভার্ব। ভার্ব ছাড়া আপনি বাক্যই করতে পারবেন না। তো দেখেন, আমি এই জায়গাটা একটু কমপ্লিট করে এখানে উডের ব্যবহার দেখাচ্ছিলাম, তাই না? যে কোথায় ছিলাম জানি, মতামত চাওয়ার ক্ষেত্রে। সরি, এই জায়গাটা একটু দেখিয়ে আসি। প্রশ্ন করা হচ্ছিল যেখানে, যে কিভাবে আমরা প্রশ্ন করব এবং কিভাবে উত্তর দিব, এই যে উড দিয়ে শিখাচ্ছিলাম। উইড ইউ প্লিজ টেল মি ইউর নেম? আপনি বললেন যে মাই নেম ইজ রবিন, মাই নেম ইজ রনি, মাই নেম ইজ রিতা। তাহলে প্রশ্ন করেছে আপনাকে, আপনার উত্তরটা দিতে হবে। তো আমরা কিন্তু দেখবেন সেই প্রশ্নই করতে পারি না। টিচারকে আপনি প্রশ্ন করবেন যে স্যার, আপনি এতক্ষণ যা পড়ালেন আমি এই জায়গাটা বুঝতে পারিনি। তাহলে এই যে প্রশ্ন, বা বলছেন যে স্যার আজ আগামীকালকের পড়া কি, স্যার গতকালকের পড়া কি ছিল, এই প্রশ্ন করাটা যদি না শেখা যায়, উত্তর তো পড়ে মরুক। তো আমাদেরকে প্রশ্ন করতে হবে। কি বললাম? যে হ্যাভ ইউ ইটেন রাইস? ইয়েস, আই হ্যাভ ইটেন রাইস। প্রশ্ন যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, আমার উত্তরটাও দিতে হবে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তুমি কি করো? তুমি কি করো? দেখবেন এই প্রশ্নটার সম্মুখীন আমরা প্রায়ই হয়ে থাকি। আমাদেরকে অনেকেই জিজ্ঞাসা করে তুমি কি করো, হোয়াট ডু ইউ ডু? হোয়াট ডু ইউ ডু? বলবেন আমি ছাত্র, আমি ছাত্রী, আই এম আই স্টুডেন্ট। তুমি কোন স্কুলে পড়ো? তুমি কোন স্কুলে পড়ো? তো হুইচ স্কুল ডু ইউ রিড ইন? অথবা তুমি কোন স্কুলে যাও, হুইচ স্কুল ডু ইউ গো টু? তো বলবেন যে আমি ঢাকা রেসিডেন্সিয়াল স্কুল, আমি ঢাকা মডেল স্কুল, ঢাকা ক্যাম্ব্রিয়ান স্কুলে পড়ি। যে যে জায়গায় আছেন সেটার নাম বলবেন। আমার একটি পরীক্ষা আছে, কি হবে? আই হ্যাভ অ্যান এক্সাম। তুমি কি চাকরি করো? ডু ইউ হ্যাভ এ জব? ডু ইউ হ্যাভ এ জব, তোমার কি একটা চাকরি আছে? বলবেন ইয়েস, আই হ্যাভ এ জব। অথবা আই হ্যাভ আ গভ সার্ভিস হোল্ডার। এই জিনিসটার দাম কত? আপনি দোকানে গিয়েছেন, আপনি একটা জিনিসের নামও জানেন না, দামও জানেন না। তো আপনি শপকিপারকে বলছেন যে এই জিনিসটার দাম কত? তাহলে এই কত ইংরেজিটা হচ্ছে হাউ। হাউ মাস প্রাইস ডাজ দিস থিংস? অথবা হাউ মাস ডাজ দিস থিং কস্ট? এই জিনিসটা কিনতে কত খরচ হয়, বা এই জিনিসটার দাম কত? অথবা এভাবে আমরা শর্ট ফর্মে বলতে পারি, হাউ মাস প্রাইস? হাউ মাস প্রাইস? আমি টাকা দিব, আই উইল পে। দোকানদার বলছে এটা খুব দামি, ইটস ভেরি এক্সপেন্সিভ। ইটস ভেরি এক্সপেন্সিভ, এটা খুব দামি। নেক্সট কি বলছে? দিস ইজ ভেরি এক্সপেন্সিভ, দয়া করে কম দাম নিন, দয়া করে কম দাম দিন, বা প্লিজ গিভ আ ডিসকাউন্ট, একটা অফার বা একটা ছাড় দিন। ডিসকাউন্ট মানে একটা ছাড়। আমি এটা কিনবো না, আই ওয়ন্ট বাই দিস। মনে রাখবেন, ফিউচার টেন্সে এখানে উইল নটকে বলা হচ্ছে ওয়ন্ট, আর প্রেজেন্ট টেন্সকে ডু নটকে বলা হচ্ছে ডোন্ট। শুনতে একই রকম, সিমিলার সাউন্ডিং ওয়ার্ডস। ডোন্ট, ওন্ট, একটি বসে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, আরেকটি বসে ফিউচার টেন্সের ক্ষেত্রে। তো বলছে আই ওয়ন্ট বাই দিস। কি বললাম? আই ওয়ন্ট বাই দিস, আমি এটা কিনবো না। স্টেশনে কিভাবে যাব? আপনি রেল স্টেশনটা চিনতে পারছেন না, কমলাপুর রেল স্টেশনে যাবেন, আপনি রয়েছেন মিরপুর, বা আপনি রয়েছেন একটু অন্য কোথাও দূরে। তো আপনি কাউকে বলছেন যে হাউ ডু আই গো টু দ্য স্টেশন?
হাউ ডু আই গো টু দ্য স্টেশন, আমি কিভাবে স্টেশনে যাব বা যাওয়া যায়। তো তিনি বলছেন যে প্লিজ হায়ার আর রিক্সা অর সিএনজি অর উবার পাঠাও, দেন ইউ ক্যান গো টু দ্য স্টেশন, অথবা দ্য স্টেশন ইজ 2 কিলোমিটার্স ফ্রম হেয়ার, এখান থেকে 2 কিলোমিটার। বাস কখন আসবে, হোয়েন উইল দ্য বাস খাম, বাস কখন আসবে, হোয়েন উইল দ্য বাস খাম। ডান দিকে যান, গো দ্য স্ট্রেইট, গো দ্য স্ট্রেইট। দেখেন আমি যে কথাগুলো বলছি প্রতিনিয়ত দৈনন্দিন জীবনে ডে টু ডে লাইফে এইগুলো আমাদের প্রয়োজন হয়। অনেকে দেখেছি গ্রামারের ব্যবহারটা বেশি একটা আমরা জানি না, কিন্তু স্পন্টেনিয়াসলি কথা বলতে পারি। দেখেন এই যে বলছে যে ডান দিকে ঘুরুন বা ডান দিকে যান, গো দ্য স্ট্রেইট। গাড়ি চালাতে পারো, ক্যান ইউ হ্যাভ এ কার, ক্যান ইউ ড্রাইভ এ কার। ট্যাক্সি ডাকো, কল ইন এ ট্যাক্সি, কল ইন এ ট্যাক্সি। দেখেন এই কথাগুলা আপনার বেশি কিছু প্রয়োজন হয় না। সকাল থেকে রাত পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত আমরা যে কথাগুলা বলি, দেখবেন অনেকে যারা অঙ্ক 9-10 লেভেলে বা আরও অনেক সময় অঙ্ক যারা কম পারে, অনেকে অঙ্ক মুখস্থ করে আমি দেখেছি। হুম, এটা ঠিক না, তারপরও কিন্তু এটা করে। তো এখানে আপনার দৈনন্দিন জীবনে কথা বলতে গেলে কিছু ওয়ার্ড বা কিছু শব্দ রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি কথা বলতে পারবেন। হুম, আমি স্পোকেনের কোর্সগুলোতে, সেগুলো স্পোকেনের জায়গাটা তো আমি প্রায় দেখাই, এটাও হচ্ছে তার একটা পার্ট, একটা অংশ। আপনি কিছু শব্দ, কিছু সেন্টেন্স, 1000 সেন্টেন্স যদি আপনি মুখস্থ করতে পারেন, আপনি সারাদিন স্পন্টেনিয়াসলি ফরেনারদের মতো কথা বলতে পারবেন। এই রকম 1000 সেন্টেন্স আপনাকে মুখস্থ করতে হবে। মনে করেন গরমকালে খুব গরম পড়েছে, তো আপনি বলছেন আজ খুব গরম, টুডে ইজ ভেরি হট। আজ খুব শীত, টুডে ইজ ভেরি কোল্ড। হুম, এখানে আপনাকে কোনো আহামরি বড় গ্রামেটিক্যাল রুল টুল কাজে লাগবে না, যদিও এটা টেন্সের ভিতরে পড়ে। কিন্তু এই বাক্যগুলো আপনাকে, সকালবেলায় যখন আমাদের ক্ষুধা লাগে বা ব্রেকফাস্ট আমাদের প্রয়োজন হয়, আমরা বলি প্লিজ গিভ মি সাম ফুড। কি বলি? প্লিজ গিভ মি সাম ফুড। তারপর মনে করেন আপনি বাইরে যাচ্ছেন, আপনার পরিবারে কাউকে বলছেন বাই বাই, সি ইউ নেক্সট। এই যে শব্দগুলা, এই যে বাক্যগুলা, এগুলো পড়তে, মুখস্থ করতে, বুঝতে আহামরি কোনো টেকনিক বা কোনো রকমের কোনো পরিশ্রম লাগে না। বৃষ্টি হচ্ছে, দেখেন এখন অলরেডি বর্ষাকাল, সারা বাংলাদেশে আজকে কম বেশি বর্ষা হচ্ছে। তো বৃষ্টি হচ্ছে, এর ইংলিশটা কি হবে? ইট ইজ রেইনিং। আমি ক্লান্ত, আই এম টায়ার্ড। আমি ক্লান্ত, কি হবে? আই এম টায়ার্ড। আপনি অফিস থেকে এসেছেন, আপনাকে কেউ বলছে যে এখন এই কাজটা করতে হবে, আপনি তাকে জবাব দিচ্ছেন ইংলিশে, আই এম ভেরি টায়ার্ড, আই এম ভেরি টায়ার্ড। তোমার কি অসুখ করেছে বা তুমি কি অসুস্থ? আর ইউ সিক, কি হবে? আর ইউ সিক। আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। দেখেছেন? আমি তোমাকে ভালোবাসছি, এই কথাটাও বলবেন আই লাভ ইউ। আই অ্যাম লাভিং ইউ, এটা হয় না। সি ভার্ব, লাভ ভার্ব, কি যেসব ভার্বের স্ট্যাটিক ভার্ব অ্যান্ড ডাইনামিক ভার্ব, ভার্বের ক্লাসের সময় এটা বলেছিলাম কেন এইগুলোর সঙ্গে আইএনজি ফর্ম হয় না। যাই হোক, তো এখানে আমি যে বিষয়গুলো দেখালাম এইগুলো আপনারা একটু প্র্যাকটিস করবেন, দেখবেন কথা বলতে পারছেন। কথা বলাটা খুবই সহজ, কিন্তু আমাদের এই পদ্ধতিগুলো অবলম্বন করতে হবে। আচ্ছা, তো আমি দেখেন উড দিয়ে আপনাদের একটা বিষয় দেখাচ্ছিলাম যে উড দিয়ে কিভাবে আমরা কাউকে প্রশ্ন করি বা উডের ব্যবহারটা কি কি হয়। মতামত চাওয়ার ক্ষেত্রে, লাইক বা ওয়ান্টের ক্ষেত্রে বলা হচ্ছে উড ইউ লাইক টু রিড উইথ মি, উড ইউ লাইক টু টক উইথ মি। এরপর বলা হচ্ছে উড ইউ মাইন্ড, এটা ক্লজের একটা ব্যবহার, কন্ডিশনাল সেন্টেন্সের। উড ইউ মাইন্ড প্লাস ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল হইতে পারে, পাস্ট সিম্পল হতে পারে। উড ইউ মাইন্ডের পরে ইফ ব্যবহার করতে হবে, এতটুকু আপনাকে একসঙ্গে ব্যবহার করতে হবে। উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড তুমি কি কিছু মনে করবে, ইফ আই কল ইউ টু নাইট? উড ইউ মাইন্ড ইফ আই ডোন্ট কাম উইথ ইউ? উড ইউ মাইন্ড ইফ আই রিড উইথ ইউ? দেখেছেন? তাহলে এখানে কিসের ব্যবহার করেছি? উড ইউ মাইন্ডের পরে ইফ ব্যবহার করেছি, একটা ক্লজ, হ্যাঁ, ইফ ক্লজ বলা হয়। তো উড ইউ মাইন্ড, আপনি কি কিছু মনে করবেন, ইফ আই কল ইউ টু নাইট, আজ রাতে যদি আপনাকে আমি ফোন করি? উড ইউ মাইন্ড ইফ আই ডোন্ট কাম উইথ ইউ? হুম, আপনি কি কিছু কিছু মনে করবেন না তো যদি আপনার সাথে আমি না আসি? উড ইউ মাইন্ড ইফ আই রিড উইথ ইউ? তাহলে এই বাক্যগুলো আমরা উড ইউ মাইন্ডের পরে ইফ প্লাস সিম্পল পাস্ট ব্যবহার করব। এরপর আরেকটা হচ্ছে উড ইউ মাইন্ড প্লাস V4। এটা আমরা একটু দেখব যে আমরা V1, V2, V3 এবং V4, V5, আমরা স্বাভাবিক নিয়মে দেখেন, একটু কষ্ট করে দেখবেন এই যে বিষয়টা 100 এক্সাম্পলস অফ রেগুলার ভার্বস, আমরা এটা অনেকেই জানি, দেখেছি। আমি আজকেও আবার আপনাদের সাথে গ্রুপে শেয়ার করে দিব, যার যার লাগে নিবেন। তো বলা হচ্ছে যে অ্যাকসেপ্ট মানে হচ্ছে গ্রহণ করা, অ্যাকসেপ্টেড অ্যাকসেপ্টেড, অ্যাক্ট মানে আচরণ করা, অ্যাক্টেড অ্যাক্টেড, অ্যাচিভ মানে অর্জন করা, অ্যাচিভড অ্যাচিভড, অ্যাডমায়ার প্রশংসা করা, অ্যাডমায়ার্ড অ্যাডমায়ার্ড, তাই না? তো এখানে আমরা তিনটা ভার্ব ফর্ম দেখেছি, V1, V2 এবং V3। কি দেখলাম বলেন?
V1, V2 এবং V3। তো এই যে তিনটা, এর পরেও কিন্তু আরো দুইটা হয়। সেই দুইটা কি কি, যেটা এখানে বলা হচ্ছে V4। V4টাকে বলা হচ্ছে আইএনজি যুক্ত অংশ, আর V5টাকে বলা হচ্ছে থার্ড পারসন ফর্ম। যেমন ইট ভার্বটা যদি আমি লিখে ফেলি, ই এ টি, ইট, পাঁচটা ফর্মই দেখাবো, খেয়াল করবেন। ইটের V2 হচ্ছে এ টি ই, এট। আর এর V3 হচ্ছে ইটেন, EATEN। এইটা কিন্তু প্রত্যেকটার পারফেক্ট টেন্স করতে গেলে কাজে লাগে, এবং ভয়েস চেঞ্জের প্যাসিভ ভয়েস করতে গেলে এই V3 অংশ কাজে লাগে, ভার্ব 3, যেটাকে প্রেজেন্ট পার্টিসিপল বলা হয়। পার্টিসিপল অংশ। তো ইট, এট, ইটেন। আর এই V4 অংশ যেটা এতক্ষণ নিয়ে কথা বলছিলাম, এটা হচ্ছে আইএনজি ফর্ম হবে। কন্টিনিউয়াস টেন্স এটা ব্যবহার করা হয়, ইটিং, EATING, ইটিং। এটা হচ্ছে V4 অংশ। দেখবেন রিসেন্ট গ্রামার বইগুলাতে এই ভার্ব ফর্মের 5টি করে অংশ দেওয়া থাকে। এটা অনেক সময় কাজে লাগে। যেমন ডু ভার্বের, ইট ভার্বের V3 ফর্ম, সরি আমি একটু লিখে ফেলি, ইটস, EATS। ইট ভার্বের V5, ভার্ব 5 ফর্ম হচ্ছে ইটস, অর্থাৎ এটাকে থার্ড পারসন ফর্ম আপনি বলতে পারেন। ইট, এট, ইটেন, ইটিং, আরেকটা হচ্ছে ইটস, তাই না? তো এই যে ইটসটা লিখেছি, হ্যার ইউ ক্যান সি, এটা থার্ড পারসন ফর্ম। কিন্তু ইট, এট, ইটেন আর এই মূল ভার্বের ইটের সঙ্গে এর যোগ করে থার্ড পারসন ফর্ম V5 করেছি। কিন্তু ডু ভার্বের সঙ্গে আমরা কিন্তু এখানে ডুস যোগ করে, বা হ্যাভ ভার্বের সঙ্গে এখানে হ্যাপস যোগ করে আমরা থার্ড পারসন ফর্ম করতে পারি না। ভার্বের 5টি ফর্ম কেন প্রয়োজন হয় দেখেন। হ্যাভ ভার্ব দিয়ে যখন আপনি বাক্য করবেন, যদি বলা হয় আমি কাজটি করেছি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, সে কাজটি করেছে, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। কিন্তু যদি বলি সে কি কাজটি করেছে, বা এখানে যদি বলি সে কি ভাত খেয়েছে, ডাজ হি হ্যাভ, ডাজ হি হ্যাভ ইটেন রাইস। দেখেন, এখানে কিন্তু আমরা ডাজের পরে আবার হ্যাজ দিব না। কেন দিব না, এর ব্যাখ্যাটা হচ্ছে, যেমন এখানে আমি লিখেছি ইট, এট, ইটেন, ইটিং আর ইটস, কিন্তু এই ডু ভার্বের বা হ্যাভ ভার্বের থার্ড পারসন ফর্মটা কিন্তু এখানে হ্যাপস হয় না। হ্যাভ ভার্বের থার্ড পারসন ফর্ম হচ্ছে হ্যাজ। অনেকে বলে যে স্যার, এখানে সে কি কাজটি করেছে বা সে কি ভাত খেয়েছে, এখানে আমরা হি এর পরে অনেক সময় ওই বাক্যগুলো করতে গেলে হ্যাব লাগে। তো হি এর পরে কেন হ্যাব দিই, কারণ এখানে কিন্তু দুইটা থার্ড পারসন ফর্ম ডাজ এবং হ্যাজ একই সঙ্গে বসানো যায় না। বিষয়টা হ্যাভ ভার্বের এবং ডু ভার্বের ক্লাসে আমি খুব সুন্দর করে ভেঙে ভেঙে দেখিয়েছিলাম। তো এখানে এটাকে বলা হচ্ছে V4 হচ্ছে ভার্বের পর আইএনজি অংশ, আর V5 হচ্ছে ভার্বের পর এস বাই এস, থার্ড পারসন ফর্ম। তো বলা হচ্ছে উড ইউ মাইন্ড প্লাস V4 প্লাস অবজেক্ট। একটা বিষয় দেখাতে দেখাতে গেলে, শেখাতে গেলে, এই ইংরেজি ভাষাটা খুব একটার সঙ্গে একটা ওতপ্রোতভাবে জড়িত। কেউ যদি মনে করে আমি টেন্স না পড়ে অন্য আইটেমগুলো শিখবো, হবে না। কেউ যদি চিন্তা করে টেন্স না শিখে ভয়েস চেঞ্জ শিখবো, হবে না। কেউ যদি চিন্তা করে টেন্স না শিখে ন্যারেশন শিখবো, হবে না। অর্থাৎ চেইন সিস্টেম, সিকলি যুক্ত, আপনাকে আগে টেন্স শিখতে হবে, তারপর ধাপে ধাপে আপনাকে আগাইতে হবে। তো এখানে কি বলছি, উড ইউ মাইন্ড প্লাস V4 প্লাস অবজেক্ট। যেমন দেখেন, উড ইউ মাইন্ড প্লেইং ক্রিকেট উইথ আস, উড ইউ মাইন্ড সিটিং উইথ দেম, উড ইউ মাইন্ড ডান্সিং উইথ দেম, উড ইউ মাইন্ড রিডিং উইথ মি। তো বলা হচ্ছে পাস্ট অফ উইল, উইলের পাস্ট ফর্ম হিসাবে অনেক সময় ন্যারেশনের ক্ষেত্রে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার ক্ষেত্রে আমরা এই উডের ব্যবহারটা করে থাকি। হি সেইড দ্যাট হি উড বি গোয়িং ফর দ্য পার্টি। টিনা সেইড দ্যাট শি উড কাম লেট টুডে। রহিম সেইড দ্যাট হি উড গো টু ঢাকা নেক্সট মান্থ। দেখেছেন, উডের কিন্তু অনেক রকমের ব্যবহার আমরা দেখতেছি। কন্ডিশনাল সেন্টেন্সে কিন্তু আমরা উডের ব্যবহারটা দেখতে পারি। শর্তমূলক বাক্যে কেমন, ইফ আই ওয়েন্ট হি উড খাম, যদি আমি যেতাম তাহলে সে আসতো। ইফ ইউ কাম, যদি তুমি আসো, আই উইল গো, আমি যাব। এটাকে বলে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, ফার্স্ট কন্ডিশনালের একটা ব্যবহার। ইফ আই ওয়ার এ বার্ড, যদি আমি একটা পাখি হতাম, আই উড ফ্লাই ইন দ্য স্কাই, আমি আকাশে উঠতাম। ইফ আই ওয়ার ইউ, আই উড প্র্যাকটিস স্পোকেন ইংলিশ এভরিডে। ইফ আই ওয়ার ইউ, আই উড প্র্যাকটিস স্পোকেন ইংলিশ এভরিডে। তো এইটা হচ্ছে উডের একটা ব্যবহার আপনাদের দেখালাম, এবং আজকে যে কনভারসেশনটা দেখালাম, বা পথচারী বা যে কোনো মানুষের ভিতরে কিভাবে কথা বলতে হয়, এইগুলো আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করবেন। এখান থেকে দেখেন আমি প্র্যাকটিসের প্লট দিয়ে দিব, টপিকস নির্ধারণ করে দিব। ডিসক্রাইব আ বুক, একটা বইকে বর্ণনা করুন, দ্যাট হ্যাড এ মেজর ইনফ্লুয়েন্স অন ইউ,
আপনি জীবনে এমন একটা বই পড়েছিলেন যে বইটা আপনাকে প্রভাবিত করেছে, সেটা পৃথিবীর যে কোনো বই হতে পারে। সেই বই সম্পর্কে আপনাকে বলতে হবে, প্লিজ ইউ শুড সে সামথিং। কিভাবে বলবেন দেখেন, এই প্রশ্নগুলোর উত্তর দিলেই কিন্তু আপনার একটা প্রেজেন্টেশন, একটা প্যারাগ্রাফ হয়ে যাবে। প্রথম প্রশ্ন কি লিখেছি, হোয়াট দ্য নেম অফ দ্য বুক অ্যান্ড ইটস অথর। বইটার নাম কি ছিল এবং এর গ্রন্থকারক বা বইটা কে লিখেছিলেন। তো এটা ভেরি ইজি, আপনি বলতে পারেন যে বইটা লিখেছিলেন অমুক, বা বইটা ছিল এই সম্পর্কে, এই নামে। দ্য নেম অফ দ্য বুক অজ, এখানে আপনি কি বলবেন, আপনার যে প্রিয় বই সেটা বলবেন। হাউ ইউ ফার্স্ট হার্ড দ্য বুক, তুমি প্রথমবার এটা এই নামটা কখন শুনেছিলে, কোথায় শুনেছিলে বা কিভাবে শুনেছিলে। হোয়াট দ্য মেইন স্টোরি অফ দ্য বুক ইজ, এই যে বইটা, এই বইটার মূল থিমটা কি, এর গল্পটা কি। এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে আপনাদেরকে। অ্যান্ড এক্সপ্লেইন উইথ ইট হ্যাড আ মেজর ইনফ্লুয়েন্স অন ইট, অন ইউ, আপনার উপরে আপনার জীবনে যে প্রভাব বিস্তার করেছে সেইটা কি, বা এর উপরে কিছু বর্ণনা করুন। দেখেন এখানে বলছে, ওয়েল দ্য বুক দ্যাট tremendously influenced me in my college level is titled পথের পাঁচালী। এটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা উপন্যাস। তো এই পথের পাঁচালীটা পড়ে দেখবেন, খুব দারুণ একটা চমৎকার একটা গ্রন্থ, একটা উপন্যাস। তো এইটাও কিন্তু আপনি এখানে দিতে পারেন। This book was published in 1929 and later a movie was made with the same title by সত্যজিৎ রায়। দেখেছেন, সত্যজিৎ রায় কিন্তু পরবর্তীতে 1929 সালে এইটা নিয়েই কিন্তু একটা মুভি বানিয়েছিলেন। যেমন আমরা যখন পড়াশোনা করেছি এসএসসি লেভেলে, ইন্টারমিডিয়েটে, আমাদের উপন্যাস ছিল তখন পদ্মা নদীর মাঝি, তারপর ছিল হচ্ছে হাজার বছর ধরে, তারপর ছিল হচ্ছে আরও অনেক ধরনের উপন্যাস। এইগুলো কিন্তু পরবর্তীতে কোনো না কোনো প্রযোজক কিন্তু মুভি তৈরি করেছে। তো কি বলছে, দিস বুক ওয়াজ পাবলিশড ইন 1929, এটা 1929 সালে প্রকাশিত হয়। অ্যান্ড লেটার, পরবর্তীতে আ মুভি ওয়াজ মেড, এটা নিয়ে একটা মুভি তৈরি করা হয়েছিল। আ মুভি ওয়াজ মেড, দেখেন একটা মুভি তৈরি করা হয়েছিল, ওয়াজ মেড। প্যাসিভ মুডের ব্যবহারটা খুব ভালোভাবে জানতে হবে। উইথ দ্য সেম টাইটেল বাই সত্যজিৎ রায়, সত্যজিৎ রায় কিন্তু এটা নিয়ে একটা মুভি বানিয়েছিলেন। দ্য বুক ইজ আ ট্র্যাজেডি অ্যান্ড ফ্যামিলি ড্রামা হুইচ ইজ কনসিডার্ড টু বি ওয়ান অফ দ্য ফাইনেস্ট লিটারেরি ওয়ার্কস ইন বেঙ্গলি লিটারেচার। দেখেছেন কত সুন্দর, এটা পড়লে, এই সেন্টেন্সগুলো পড়েও আপনারা অনেকটা বুঝতে পারবেন। আমাদের রিডিং স্কিলটা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। একটু পড়েন তো, আমি একটু আনমিউট করি, দেখি রিডিং স্কিলটা কে কেমন, আমরা এটা স্পন্টেনিয়াসলি ফ্লুয়েন্টলি পড়তে পারি কিনা, আমরা এটা একটু প্র্যাকটিস করি। তো কে পড়বেন, নূতনদেরকে দিয়ে পড়তে আহ্বান করব। দেখি কারা রয়েছেন এখানে। আশরাফ আলী, ক্যান ইউ হেয়ার মি, প্লিজ আনমিউট ইউর মাইক্রোফোন কুইকলি। আশরাফ আলী। হুম, প্রবাসীরা কেউ পড়তে পারবেন? আচ্ছা, আমি একটু আনমিউট করছিলাম না, সরি। আশরাফ আলী, ক্যান ইউ হেয়ার মি? ওকে, এই প্রথম সেন্টেন্সগুলো একটু পড়েন তো, আমি এই যে কয়েকটা একটু মার্ক করে দিচ্ছি, এই পর্যন্ত আপনি পড়বেন, পড়ুন। A book that tremendously influenced me in my college level is Little লিটল না, ইট ইজ টাইটেলড, মানে এটা টাইটেল ছিল, উপাধিটা ছিল, খেতাব। লিটল না, TITLED, দেখছেন। একটু বলি, আমাদের পড়ার সময় আমরা খুব মন দিয়ে পড়ব, আমরা পড়তেছি চোখ দিয়ে, কিন্তু আমি কি বললাম শব্দটা খেয়াল করবেন, মন দিয়ে পড়তে হবে। মনের কি চোখ আছে? অবশ্যই আছে, কারণ আপনি চোখটা এখানে দিয়েছেন কিন্তু মনটা এখানে দেননি, এই জন্য মন দিয়ে পড়তে হবে। হুম, কলেজ লেভেল ইজ টাইটেলড পথের পাঁচালী, তারপর পড়েন বাই। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়. হুম, This book was published in 1929 and later a movie was made with the same title by Satyajit Ray. The book is a tragedy. ট্র্যাজেডি, ট্র্যাজেডি অ্যান্ড ফ্যামিলি ড্রামা। Tragedy and family drama, which is considered to be one of the finest literary works in Bengali.
লিটারেচার। ইন বেঙ্গলি লিটারেচার, ধন্যবাদ। আপনার প্রোনাউন্সিয়েশন বা মোটামুটি ক্লিয়ার আছে, হ্যাঁ? এইভাবে কিন্তু আমরা পড়বো, কারণ কি আপনি একটা বিষয় দেখেন, চারটা স্কিল আমাদের ডেভেলপ করতে হবে যদি ভালোভাবে ল্যাঙ্গুয়েজটা আমরা শিখতে চাই: রিডিং স্কিল, রাইটিং স্কিল, লিসনিং স্কিল অ্যান্ড স্পিকিং স্কিল। তো স্পিকিং স্কিলটা দুইভাবে কাজে লাগে। একটা হচ্ছে আপনি যখন রিডিং করবেন, ওটাও আপনার স্পিকিং ইংলিশের ভিতরে পড়ছে, অর্থাৎ কথা বলা এবং বই পড়া, প্রোনাউন্সিয়েশনগুলো ঠিক রেখে আমাদেরকে পড়তে হবে। তো দেখেন এখানে বিষয়টা হচ্ছে এরকম, আপনি একটা বই পড়েছিলেন, সেই বইটা আপনার জীবনকে প্রভাবিত করেছে। এখন এই বইটার নাম কি, আপনি কোথায় এর নাম শুনেছিলেন, কোন দিন প্রথম দেখেছিলেন, কোথা থেকে কিনেছিলেন, লেখককে, ইত্যাদি ইত্যাদি। তো এখানে এই প্রশ্ন আনসারিং কোশ্চেন প্যারাগ্রাফ, এই প্রশ্নগুলোর উত্তর দিলে আপনার কিন্তু একটা প্যারাগ্রাফ হয়ে যাবে, একটা প্রেজেন্টেশন হয়ে যাবে। অনেকেই বলে যে স্যার, আমার সামনে ভাইবা, আমার ইন্টারভিউ, আমি তো ভালোভাবে কথা বলতে পারি না, প্রেজেন্টেশন দিতে পারি না। আমি প্রেজেন্টেশনের জন্য একটা শিট দিয়েছিলাম, পড়েছেন? আপনারা যারা সময় দিবেন, আমি স্পষ্ট বলতে পারি তারা ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবেন। সময় দিবেন না, শিখবেন না। অবশ্যই এখানে সময়, প্র্যাকটিক্যালি ভাষা শিখতে হবে, শুধু গ্রামার শিখলে কাজ হবে না, কথা বলতে হবে। আপনাদের একটা উদাহরণ দিয়েছিলাম না আমি, রাকিব অ্যান্ড আদিব দুই বন্ধু, একজন সাইকেল চালাতে শিখতে চেয়েছিল, সে সাইকেল কিনে নিয়ে এসেছিল। আরেক বন্ধুও সাইকেল চালানো শিখতে চেয়েছিল, কিন্তু তার একটু ভয়টা বেশি ছিল। সে সাইকেল চালানো শেখা যায় কিভাবে, এই শিরোনামে একটা বই কিনে নিয়ে এসেছিল। তো দেখা গেল প্রথম বন্ধু 10 থেকে 15 দিনের ভিতরে খুব ভালোভাবে সাইকেল চালানো শিখে গেছে, সে রাস্তাঘাট, মাঠ, স্কুল বিভিন্ন জায়গায় চালিয়ে বেড়াচ্ছে। কিন্তু দ্বিতীয় যে বন্ধু, সে বইটার প্রথম, দ্বিতীয়, তৃতীয় চ্যাপ্টার কেবল শেষ করেছে, এখন পঞ্চম চ্যাপ্টারে যেতে পারেনি। এর আগে তার বন্ধু যে প্র্যাকটিক্যালি সাইকেল নিয়ে মাঠে নেমে গিয়েছে, সে শিখে গিয়েছে। ভাষাটাও ঠিক সেই রকম, যারা কথা বলবেন, প্র্যাকটিস করবেন, আপনি কারো পার্টনার না পাইলেও আপনি নিজের ভিতরে নিজে কথা বলবেন, নিজের সঙ্গে নিজেকে প্রশ্ন করবেন, হোয়াটস ইউর নেম, আপনার নিজের নাম নিজে বলবেন, মাই নেম ইজ সৈকত, মাই নেম ইজ রবিন, মাই নেম ইজ রনি, যে যে নামে আছেন। হাউ ওল্ড আর ইউ, আপনি নিজের বয়স নিজে বলবেন, আই এম 25 ইয়ার্স ওল্ড, আই এম 30। তো দেখেন এই যে প্রেজেন্টেশন কথাটার বলছিলাম, একটা সুন্দর একটা বই পড়েছেন তাই না? কিভাবে বলবেন, ইন্ট্রোডিউস ইউর সেলফ। দেখেন এইভাবে সূচনাটা শুরু করতে হয়। যে কোনো বিষয়ে কথা বলতে গেলে একটা শুরু থাকে আর একটা শেষ থাকে। হঠাৎ করে শুরু করা যায় না, হঠাৎ করে শেষও করা যায় না। তো আপনারা এটা একটু পড়ে নেবেন, হ্যাঁ? এখানে দেখেন আমি একটু পড়ে দেই। ইন্ট্রোডিউস ইউর সেলফ ইন ইংলিশ, বিভিন্ন চাকরির পরীক্ষা যারা দিচ্ছেন তাদের জন্য এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ইউ অল, আই এম গ্ল্যাড টু ইন্ট্রোডিউস মাই সেলফ, মাই নেম ইজ সৈকত। আর এটাও বলতে পারেন, দিস ইজ মিস্টার সৈকত বিফোর ইউ, আই এম 25 ইয়ার্স ওল্ড, আই এম বাংলাদেশি বাই বার্থ, মাই হোম ডিস্ট্রিক্ট ইজ বাগেরহাট, এখানে যার যার জেলার নাম দিবেন। অ্যাট প্রেজেন্ট আই এম লিভিং ইন ঢাকা, লিভিং এখানে অ্যাড হবে না, ইন হবে, বড় জায়গা হলে ইন, ইন ঢাকা। আম আ স্টুডেন্ট, আই এম হ্যাভিং মাই আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম ফ্রম সিটি ইউনিভার্সিটি ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, আই এম ডুইং মাই ব্যাচেলার ডিগ্রি ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাট সিটি ইউনিভার্সিটি। আম ফ্রম আম ফ্রম মুসলিম মিডিল ক্লাস ফ্যামিলি, আওয়ার ফ্যামিলি কনসিস্ট অফ 7 মেম্বার্স, যার যেটা আছে সেই কয়টা লিখবেন। মাই প্যারেন্টস অ্যান্ড আই হ্যাভ লাভলি 4 ব্রাদার্স অ্যান্ড অনলি 1 সিস্টার, my father is a businessman and my mother is a housewife and I'm married or single. My favorite sports are football or cricket. My favorite colors are black and white. I'm interested in media. I'm interested in media. My future plan is to be a teacher. That's all about me. Thank you for patient sharing. এর ভিতরে যদি আপনার কোনো সেন্টেন্স অ্যাড করার ইচ্ছা থাকে, আপনি এখানে অ্যাড করে নিতে পারবেন। এটা জাস্ট আমি একটা স্যাম্পল আপনাদের সামনে দিয়েছি। হুম। তো এইভাবে কিন্তু কথা বলাটা প্র্যাকটিস করবেন। কথা বলতে গেলে এইভাবে শুরু করবেন, কথা বলতে গেলে এইভাবে শেষ করবেন। হুম। দ্যাটস অল ফর টুডে, দ্যাটস অল অ্যাবাউট মি। থ্যাংক ইউ ফর প্যাশন শেয়ারিং। ধৈর্য সহকারে শোনার জন্য সবাইকে ধন্যবাদ। দেখছেন কথা বলতে গেলে হঠাৎ করে, তারপর এখানে বলছে যে ডেইলি অ্যাক্টিভিটিস, এই কথাগুলো কিন্তু লাগে, প্রায়ই লাগে। আপনি একটা অফিসে জব করছেন বা জব করতে চাচ্ছেন, আপনাকে বললো ইংলিশে, প্লিজ ডিসক্রাইব ইউর ডেইলি অ্যাক্টিভিটিস, প্লিজ ডিসক্রাইব ইউর ইয়েস্টারডে অ্যাক্টিভিটিস, প্লিজ ডিসক্রাইব ইউর টুমরো অ্যাক্টিভিটিস। তাহলে এই কথাগুলা আপনাকে, এগুলো যদি জানা থাকে, এই স্যাম্পলটা যদি পড়া থাকে, আপনি কেন পারবেন না? এখানে একটা হোমওয়ার্ক দিতে পারি, দেখেন এই শিটটা থেকে, এখানে লিখেছি যে ডেইলি অ্যাক্টিভিটিস, কিন্তু আপনি এইটা পড়া হিসাবে নিতে পারেন, হোমওয়ার্ক হিসাবে। হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে, আপনি অনেক চিন্তা ভাবনা করে রেডি করে রাখবেন, আগামী ক্লাসে এটার উপরে প্রেজেন্টেশন দিবেন। তো আজকের কোনো প্রেজেন্টেশন ছিল কিনা আমি সেইটাও একটু দেখব, তারপরে আমি যে ব্যবহারগুলো দেখাচ্ছিলাম গ্রামেটিক্যাল, সেইটাও একটু দেখব। আজকে কোনো প্রেজেন্টেশনের কোনো বিষয় ছিল, যদি না থাকে আমি টেন্সের দিকে চলে যাব, ট্রান্সলেশন রিলেটেড যে শব্দগুলো আছে, সেন্টেন্সগুলো আছে, এইগুলো দেখাতে হবে।
সবাই আমরা কথা বলবো না, এই বাক্যগুলো আমরা একটু প্র্যাকটিস করি। দেখেন, সূর্য পূর্ব দিকে উদিত হয়, পাখিরা আকাশে ওড়ে। তো আমরা একটা অন্যরকম টেন্স দেখি, অন্য অর্থাৎ আহ, এইগুলো একটু দেখি। জাস্ট ওয়েট এ বিট। দেখেন, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, আমি আপনাদের 7টা টেন্সের কথা বলেছিলাম, তার ভিতরে ফিউচার কন্টিনিউয়াস টেন্স কিন্তু অবশ্যই আছে। বলেছিলাম প্রত্যেকটা টেন্সের ইনডেফিনিট এবং কন্টিনিউয়াস, প্রত্যেকটা টেন্সের ইনডেফিনিট কন্টিনিউয়াস। আরেকটা টেন্সের কথা বলেছিলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কেন বলেছিলাম? কারণ কথা বলতে গেলে এটা প্রতিনিয়ত আমাদেরকে ব্যবহার করতে হয়। তো দেখেন, সে মাছ ধরিতে থাকবে, সে মাছ ধরিতে থাকবে, এটা নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। হুম, ভবিষ্যতে চলমান থাকবে, ভবিষ্যতে কি হবে? চলমান থাকবে। তো এই বাক্যগুলো আমরা একটু করব। কৃষ্ণা দাস, প্লিজ আপনি একটু আনমিউট করেন, এখান থেকে কয়েকটা বাক্য আপনি পড়বেন। 3টা বাক্য আপনি বলেন। ক্যান ইউ হেয়ার মি? সে মাছ ধরিতে থাকবে, তারা মাঠে খেলিতে থাকবে, মা কুরআন পড়িতে থাকবেন। বলুন। He, শোনা যাচ্ছে আমাকে? খুব সুন্দর শোনা যাচ্ছে, বলুন। He will be catching fish. থ্যাংক ইউ, হি উইল বি ক্যাচিং ফিশ। আচ্ছা, এইটাকে আমি যদি বলি নেগেটিভ করতে হবে, পারবেন? এই বাক্যটা তো অ্যাফার্মেটিভে আছে। হ্যাঁ বলুন। হি উইল বি ক্যাচিং ফিশ, হ্যাঁ, এটা কি হবে? Not be catching তো fish. এটাকে আমরা বলবো হি ওয়ন্ট বি ক্যাচিং ফিশ। উইল নটকে আমরা কি বলবো? ওয়ন্ট। আর ডু Won't. নটকে, উইল নটকে আমরা ওয়ন্ট বলবো, আর ডু নটকে আমরা ডোন্ট বলবো। ডু নটকে আমরা কি বলবো? ডোন্ট, মনে রাখবেন। তারা মাঠে খেলিতে থাকবে, নাম্বার 2, তারা মাঠে খেলিতে থাকবে। They they will be playing in the field. দে উইল বি প্লেয়িং ইন দ্য ফিল্ড, থ্যাংক ইউ। এখন এইটার স্ট্রাকচারটা বলেন তো, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের বাক্য গঠন প্রণালী কি হয় ইংলিশে? সাবজেক্ট প্লাস, Subject plus will হুম, be shall be plus মূল ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস এক্সটেনশন। ধন্যবাদ। অবজেক্ট বলবেন না, এক্সটেনশন। এখন এখানে একজন বলেছে শ্যাল বি বা উইল বি, তাই না? আমরা গ্রামারেও এমনটি পাচ্ছি, কিন্তু রিসেন্ট গ্রামারে এখানে শ্যালের ব্যবহারটা প্রায় উঠে যাচ্ছে। এখন কিন্তু এই শব্দটা আর থাকছে উইল না। আমরা এক সময় পড়েছি বা দেখেছি যে আই আর উই এর পরে শ্যাল, বাদ বাকি সব জায়গায় উইল। নো, এখন আপনি সব জায়গায় উইল ব্যবহার করতে পারবেন। এবং এই উইলটা আমরা কেন ব্যবহার করছি, এটার এক ব্যবহারটা একটু বেশি এই কারণে, উইলটা বেশি পারফেক্ট এবং এটার উপরে একটু বেশি জোর প্রয়োগ করা হয়। হুম, তারা মাছ ধরিতে থাকবে, আমি মাছ ধরবো। আই শ্যাল ক্যাচ ফিশ এটা বলতাম, কিন্তু আই উইল ক্যাচ ফিশ, এটা একটু মনে রাখবো। রিসেন্ট গ্রামার অনুসারে বা ডিকশনারিগত মিনিংয়ে এখন শ্যালের থেকে উইলের ব্যবহারটা সব জায়গায় বেশি ব্যবহার করা হচ্ছে। মা কোরআন পড়তে থাকবেন, কি হবে? মাদার উইল বি রিডিং কোরআন। এখানে রিডিং দেওয়ার থেকে এখানে কোরআন পড়া অর্থাৎ কোরআন তেলাওয়াত করা বা রিসাইট, আবৃত্তি করা। হ্যাঁ, আবৃত্তি, রিসাইটিং। মাদার উইল বি রিসাইটিং দ্য হোলি কোরআন। আচ্ছা, লিলি কি ইতিহাস পড়বে, কি হবে বলেন তো? লিলি কি ইতিহাস পড়বে? এখানে আমি একটা সূত্র দিয়েছিলাম, সহজ একটা কথা বলেছিলাম, মনে আছে? সহজ কথাটা কি? লিলি কি ইতিহাস পড়বে, এই কথাটা যখন আমি বলবো আপনাদের জন্য নতুন নিউ লার্নার যারা একটু কঠিন হয়ে যাবে। লিলি কি ইতিহাস পড়বে, কিন্তু এই বাক্যটাকে আপনি যদি আগে অ্যাফার্মেটিভে সাজাইতে পারেন অনেক সহজ হবে। শুধু এই বাক্য না, যে কোনো বাক্য, মনে করেন আমি নেগেটিভ ইন্টারোগেটিভ দিয়েছি, তারা কি আজ স্কুলে যাবে না? এই ধরনের বাক্য বললে আমরা নতুনদের জন্য একটু সমস্যা, বিব্রত বোধ হতে হয়। তো এখানে আপনি কি করবেন, খুবই সহজ একটা টেকনিক রয়েছে। এই বাক্যগুলোকে আপনাকে আগে অ্যাফার্মেটিভে সাজাতে হবে। লিলি কি ইতিহাস পড়বে, এটা না বলে আগে এটা বলেন, লিলি ইতিহাস পড়বে। লিলি উইল রিড হিস্ট্রি, রিড হিস্ট্রি। এইখানে দেখেন, একটু আগে ক্লাসের শুরুতে আলোচনা করেছিলাম, যদি বাক্যে অক্সিলারি ভার্ব থাকে, প্রশ্নবোধক করতে গেলে অক্সিলারি ভার্বটাকে সবার প্রথমে আনতে হয়। তো এখানে কি হবে? উইল লিলি রিড হিস্ট্রি, রিড হিস্ট্রি,
এবং পরবর্তীতে নোট অফ ইন্টারোগেশন দিতে হবে। আমরা কিন্তু ফুল স্টপ দিতে দিতে অভ্যাস হয়ে যায়, ফুল স্টপ দিয়ে রেখে দেয় নো। আচ্ছা, তারপর দেখেন ফলটি কি তাজা হবে না? আমি গান গাইতে থাকবো, শিশুটি দুধ পান করবে না, আমি সেখানে যাব না, আনিস কলা খাবে না, আমরা সময় পাবো না, অভিজিৎ শিক্ষক হবে না, সে সাহসী হবে না। এই বাক্যগুলো আপনারা প্র্যাকটিস করবেন বাসায়। অনেকেই দেখেছি লিখে পাঠায়, অল্প কিছু ভুলও হয়তো থাকে, আমি সময় পেলে কারেকশন করে দেয়। এইভাবে কিন্তু হোমওয়ার্ক নিতে হবে, হোমওয়ার্ক না নিলে কিন্তু আমরা আগাইতে পারবো না। প্রচুর পরিমাণে আমাদেরকে হোমওয়ার্ক করতে হবে। ডে 15 হয়ে গিয়েছিল। আচ্ছা, যারা এখানে ছিলেন 15 পর্যন্ত, কিন্তু আমি আবার প্যাকে চলে আসছি, যেহেতু ডে 15 আমাদের একেবারে লাস্টের দিকে ছিল। এখন থেকে আমরা এই প্রথম দিক থেকে আবার একটু করব। আচ্ছা, তো 16টা একটু আজকে আমরা করি, দেখি 16-এ কি কি রয়েছে। দেখেন, এইখান থেকে করি। আব্বা খবরের কাগজ পড়েন, এটা কি হবে বলেন তো? এনিওয়ান ক্যান সে। হুম Father reads newspaper. অপসরা বলো। Yes, sir. বলো, এগুলা পরপর বলে যাও। Father বা খবরের reads newspaper. Father reads newspaper. আমি কাউকে ভয় পাই না। I don't fear to anyone. আমরা শিক্ষককে সম্মান করি। We give respect to teachers. সততা সর্বোৎকৃষ্ট পন্থা। এটা কি হবে? এটা একটা প্রবাদ বাক্য বলতে পারেন ভাই, এটা হচ্ছে, হ্যাঁ, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। পলিসি মানে হচ্ছে পন্থা বা পথ। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, আমরা মনে রাখবো এটা। বাংলা একটি মধুর ভাষা, কি হবে? মধুর ভাষা। হুম Equally is a sweet language. সুইট ল্যাঙ্গুয়েজ। হুম হুম জলি তো পড়াশোনা করে। হুম জলি স্টাডিজ রেগুলারলি। চাঁদ রাতে কিরণ দেয়। মুন gives shine at night. ধন্যবাদ। এখানে দা মন দিতে হবে, পৃথিবীতে যা কিছু একটা তার পূর্বে দা ব্যবহার করতে হবে, মনে থাকবে। দা, দা মুন, দা সান, হ্যাঁ, তারপর হচ্ছে দা টাইটানিক। এখানে যা একটা আর্টিকেলের ক্লাসটাতে আমি এটা দেখিয়েছিলাম, যা কিছু একটা থাকে সেখানে আমরা দা ব্যবহার করব। আচ্ছা, তো মেইন বিষয়টা হচ্ছে কি, আমাদের এখান থেকে প্র্যাকটিস করবেন। যার প্রত্যেকটা ডে হয়ে যাবে তার জন্য আমার তরফ থেকে অনেক অনেক থ্যাঙ্কস থাকবে। ঠিক আছে, এখান থেকে প্রত্যেকটা ডে দেখেন তো কমপ্লিট করতে পারেন কিনা। দেখবেন অনেক ট্রান্সলেশনে গিয়ে আপনি বেঁধে যাচ্ছেন। যেগুলো বেঁধে যাবেন ওইগুলো আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন, আমি নক করব, আমি ওগুলো উত্তর দিব। তো দেখেন, এখানে ভার্ব ফর্মগুলো একটু পড়বেন। এই শীটটা সম্পূর্ণ নতুন, আমি এই শীটটা হয়তো আগে আপনাদের প্রোভাইড করিনি, আজকে এটা দিয়ে দিব। নতুন কিছু ভার্ব, সম্পূর্ণ 100টি ভার্ব এখানে সংযোজন করেছি, যে 100টি ভার্ব আমাদের কথা বলতে গেলে প্রয়োজন হয়। সারাদিন এখানে অনেক ভার্ব দিয়েছি যেগুলো আমরা ব্যবহার করি না। একটা বিষয়, মজার বিষয় কি জানেন, গবেষণায় দেখা গেছে সারা দিনে আমরা কিন্তু বেশি ওয়ার্ড ব্যবহার করি না। একটু চিন্তা করে দেখেন, এই যে আমি আপনাদের শুরুতে যে কথাগুলো বলি, আসসালামু আলাইকুম টু এভরিওয়ান, গুড ইভিনিং, শেষের দিকে বলি আল্লাহ হাফেজ, তাই না? এই যে কথাগুলো বলি প্রত্যেক দিন কিন্তু আমি একই কথা ব্যবহার করি। আমি যে নতুন নতুন কথা বলছি তা কিন্তু নয়। তো এখানে আপনাদের কি করতে হবে, কথা বলতে গেলে দৈনন্দিন জীবনে স্পোকেন ইংলিশটা যারা খুব ভালো করে প্র্যাকটিস করবেন, মনে রাখবেন আপনাকে সব, একেবারে ল্যাঙ্গুয়েজটা সব শেখার প্রয়োজন নাই। আপনি অনেক দুর্বল এখন, এর ভিতরে যদি আপনি প্যাসেজ ন্যারেশন করতে চান, চেঞ্জিং, জয়েনিং, আরও অ্যাডভান্স লেভেলের ক্লাস, আপনার জন্য সব এলোমেলো হয়ে যাবে। আপনি দুদিন ক্লাস করার পর মনে করবেন আমি আর পারছি না, আমার দ্বারাই হবে না। কিন্তু কি করতে হবে, আপনাকে সহজ যে পদ্ধতিটা আমি বললাম, টেন্স, সেন্টেন্স, পার্টস অফ স্পিচ, রাইট ফর্ম অফ ভার্বস, কনজুকেশন অফ ভার্বস, এইগুলো প্র্যাকটিস করলে, এখানে দেখেন ক্লাইম মানে উপরে ওঠা, হান্ট স্বীকার করা, আইডেন্টিফাই চিহ্নিত করা, ইগনোর অবজ্ঞা করা, ইমাজিন কল্পনা করা, এই 100টি ভার্ব দিয়েছি মাত্র এই শিটে। তো এই 100টি ভার্বও কিন্তু আমাদের এমনও দিন যায় এখান থেকে মাত্র 15টা, 20টা বা 25টা ভার্ব আমরা ব্যবহার করি। দেখেছেন, ওই 25টা ভার্বই, 30টা ভার্বই আমাদের রেগুলার ব্যবহার করতে হয়, আমরা করি। তো সেইভাবে কিন্তু আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তো এই ভার্বের শিটটাও আপনারা একটু দেখবেন, এটা পড়বেন। হ্যাঁ, এখান থেকে ভার্ব দিয়ে দেখেন, আমি প্রথম দিকের একটা ক্লাসে আপনাদেরকে এটা দেখিয়েছিলাম। বিষয়টা এমন ছিল যে একটা মাত্র ভার্ব নিয়েছিলাম, যারা ক্লাসটা রেগুলার করেন তারা দেখেছেন যে একটা ভার্ব দিয়ে 30টা বাক্য করেছিলাম, তাই না? তো এইখানে এই যে ভার্ব ফর্মের শিটটা আমি কেন আপনাদের বারবার সামনে আনতেছি বলেন তো? এই যে দেখেন, গো ভার্ব দিয়ে আমি 30টা বাক্য করেছি, এখানে 100টি ভার্ব আমি সামনে তুলে ধরেছি, 100। তো 100 ভার্ব দিয়ে 100 ইন্টু 30 দেন কত হয়? দেখবেন 3000। তো 3000 সেন্টেন্স বা বাক্য আপনি এই 100টা ভার্ব মুখস্থ করবেন, অলরেডি আপনার 3000 সেন্টেন্স মুখস্থ হয়ে যাবে। মুখস্থ না মানে আপনি বুঝে বুঝে তৈরি করতে পারবেন।
আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। আমি স্কুলে যাই না, আই ডোন্ট গো টু স্কুল। আমি কি স্কুলে যাই, ডু আই গো টু স্কুল। আমি কি স্কুলে যাই না, ডোন্ট আই গো টু স্কুল। অনেকেই বলে যে স্যার কথা তো বলতে পারতেছি না, আমি তো শিখেই যাচ্ছি। কিন্তু এইভাবেই কিন্তু প্র্যাকটিস করতে হবে। এই যে গো দিয়ে বললাম, আপনি এখানে ডু দিয়ে করতে পারেন। আমি কাজটি করি, আই ডু দ্য ওয়ার্ক। আমি কাজটি করি না, আমি কি কাজটি করি, আমি কি কাজটি করি না। তাহলে এখানে কি দিয়ে করলাম, ডু দিয়ে করলাম। দেখেন এই যে 100টি ভার্বের ফর্ম, এই ভার্বের প্রত্যেকটা ফর্ম থেকেই 30টার মতো করে বাক্য তৈরি করা যায়। বেক মানে তাপ দেওয়া, বিহাভ মানে আচরণ করা, ব্লিভ মানে বিশ্বাস করা, ব্লং মানে যুক্ত হওয়া, ব্লেম শব্দের অর্থ দোষ দেওয়া, ব্রো অর্থ ধার করা। হুম। তো এই যে কল মানে ডাকা, এখানে আপনি বাক্য তৈরি করবেন। ক্যারি মানে বহন করা, দেখেছেন। তো এইখান থেকে ভার্ব ফর্ম এনে এখান থেকে আপনাকে বাক্য তৈরি করতে হবে। যেমন আই উইল গো বা আই উইল গো টু স্কুল, আমি স্কুলে যাব। ওখানে একটা ভার্ব দিয়েছি ক্যাচ, আপনি দিতে পারেন আই উইল ক্যাচ ফিশ। আমার স্ট্রাকচার ঠিক থাকবে। দোকানে গিয়ে আমরা কাপড় কিনতে গিয়ে অনেক সময় বলি এই চেক চেক, মানে চেকটা ঠিক থাকবে কিন্তু কালার পাল্টে যাবে। দেখবেন আমি একটা শার্ট কিনতে গিয়েছিলাম, তো আমি বললাম যে এই লাল সাদা চেক, এই ছোট ছোট চেক ঠিক থাকবে, কিন্তু এটা হবে হচ্ছে সাদার পরে ব্লু, বা ব্লু এবং লাল, ব্লু এবং নীল, ব্লু এবং কালো, বলবেন না? তো এই চেক এই রকমের, তো এখানে স্ট্রাকচার ঠিক রেখে আপনাকে এই বাক্যগুলো তৈরি করতে হবে। আর নিজের সঙ্গে নিজের প্র্যাকটিস করতে হবে। এটা যারা পারবে তারা ফ্লুয়েন্টলি কথা বলতে পারবে। প্র্যাকটিস না করলে ভাষা কখনো না বলে শেখা যায় না। আপনি ইংলিশ ভাষা না, জার্মান ভাষা শিখতে চান, যারা এখানে কোরিয়ায় যায়, কোরিয়ান ভাষা, তারপর পৃথিবীর অন্যান্য দেশে যে ভাষাগুলো রয়েছে, এই ভাষাগুলো, আপনি রাশিয়াতে গেলে রুশ ভাষা শিখতে হবে। তো ভাষা শিখতে গেলে ভাষাটা কখনো না বলে শেখা যায় না। আরেকটা সুন্দর ওয়ে রয়েছে, এখান থেকে যারা প্রবাসীরা ক্লাস করছেন, প্রবাসীদের আরও ভাষাটা শেখা বেশি সহজ। কারণ আপনি এখানে আমাদের ক্লাস থেকে গ্রামারটা একটু শিখবেন, আর ওখানে অলরেডি আপনি ফরেনারদের সঙ্গে কনভারসেশন করার প্রচুর সুযোগ পেয়ে থাকবেন। তো এই জন্য বলি ভাষাটা শেখা খুবই সহজ যারা প্রবাসীরা রয়েছেন। তো প্রবাসীরাও যদি আমার সঙ্গে স্পিকিং কোর্সে বা প্র্যাকটিস করতে চান, আমি গত একটা ক্লাসেও বলেছিলাম মাসের শুরুর দিকে আমি এই পার্সোনাল ব্যাচগুলোতে নিয়ে থাকি, এখানে আমি নাম্বার দিয়েছি। এবং সোহাগ স্যারের বইও যারা নেবেন তারা আমার এই নাম্বারটা একটু লিখে রাখবেন। আর আজকে অনেকগুলো শিট আমি দিয়েছি আপনাদের সামনে, বিশেষ করে প্রেজেন্টেশন দিতে হয় কিভাবে। প্রেজেন্টেশন দেখেন, সিস্টেম, এখানে অনেকগুলো সিস্টেম রয়েছে। এই সেন্টেন্সগুলা কাইন্ডলি একটু মুখস্থ করবেন, আপনার অনেক কাজে দিবে। কথা বলাটা শুরুটা সুন্দর করতে পারবেন, শেষটাও সুন্দর করে করতে পারবেন। দেখেন আমরা কথা বলতে গেলে অনেকেই কিন্তু কোনো মঞ্চে কোনো স্টেজে কথা বলতে পারি না, আমাদের কিন্তু কম্পন শুরু হয়ে যায়, তাই না? কেন পারি না? ওকে। তো আমি যে জায়গাটা বলছিলাম সেটা হচ্ছে ঠিক এইভাবে। দেখেন লাইনটা একটু বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, আই এম রিয়েলি সরি। তো এই যে কথাগুলো আমি বললাম, এই কথাগুলো আপনারা কিভাবে বলবেন, এই কথাগুলো শুরু থেকেই আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। এই সেন্টেন্সগুলো মুখস্থ করতে হবে, তা না হলে আপনারা পারবেন না। স্ক্রিন দেখতে পাচ্ছেন কেউ? ওকে। তো এই যে বিষয়গুলো আমি দেখালাম কিভাবে কথা বলাটা শুরু করা যায়, কথা বলতে গেলে আমাদেরকে ঠিক এইভাবেই শুরু করতে হয়। হুম। কথা বলাটা কিন্তু খুবই সহজ, তো সেটা আমাদেরকে চর্চায় রাখতে হবে। বলা হচ্ছে যে প্রেজেন্টেশন দিতে গেলে প্রথমে এটা বলবেন, গুড আফটারনুন এভরিওয়ান, হাউ আর ইউ। দিস ইজ, এখানে নেমটা বলবেন, দিস ইজ মিস্টার সৈকত, দিস ইজ মিস্টার রনি। আই উড লাইক টু থ্যাঙ্কস মাই অনারেবল মডারেটর, আই উড লাইক টু থ্যাঙ্কস মাই অনারেবল স্যার, অর আই উড লাইক টু থ্যাঙ্কস মাই অনারেবল ব্রাদার। তার নামটা জানলে এখানে নামটা বলবেন। তারপর বলবেন ফর গিভিং মি সাচ এ চান্স টু সে ফিউ ওয়ার্ডস অ্যাবাউট দ্য সিলেক্টেড টপিক ইন ফ্রন্ট অফ ইউ। এই নির্দিষ্ট টপিকের উপর আপনাদের সামনে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমার মডারেটর স্যারকে ধন্যবাদ। টুডেস টপিক ইজ ট্রাফিক জ্যাম। বলবেন যে আজকের টপিকটা হচ্ছে ট্রাফিক জ্যাম, ডিয়ার অডিয়েন্স। কি বলতে হবে বলেন? ডিয়ার অডিয়েন্স। দেখেন এই ডিয়ার অডিয়েন্স বলে এখান থেকে কিন্তু আপনাকে কথা বলাটা শুরু করতে হবে। ডিয়ার স্যার, আই এম গিভিং ইউ থ্যাঙ্কস for inviting me. Good evening. Hope you are quite well physically and mentally. I am fine. I feel glad to be with you. I am going to start discussion on today's topic. The topic's name is, এখানে নামটা বলবেন,
শেষটা আপনি কিভাবে নামাবেন? খুব সহজে বলা যায়, দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন, স্টে ওয়েল, সি ইউ নেক্সট, স্টে ওয়েল, সি ইউ নেক্সট। দেখেন এইভাবে যদি আপনি প্র্যাকটিস করেন, এগুলো যদি একটু মুখস্থ করে রাখেন, আর মডাল অক্সিলারি ভার্ব, মডাল ভার্বের যে ব্যবহার, সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার, হুম, এই ভার্বের ব্যবহারটা যদি জানেন, কথা বলাটা খুবই সহজ। তো আজকে আপনাদের যা যা পড়ালাম এইগুলো একটু পরেই আমি শিট বা পিডিএফ রেকর্ড ক্লাসগুলো দিয়ে দিব, সবাই একটু দেখবেন। আর হোমওয়ার্ক হিসাবে আপনাদের থাকছে হচ্ছে এই টেন্স রিলেটেড যে ট্রান্সলেশনগুলো রয়েছে, এই ট্রান্সলেশনগুলো সবাই একটু করবেন। দেখেন এখানে অনেকগুলো বাক্য দিয়েছি, আপনি চাইলে যে কোনো একটা ডে করতে পারেন, ডে 15, ডে 16, ডে 4, ডে 5, এগুলো করে আমার এই নাম্বারে আপনারা পাঠাবেন এই কাজগুলা। অনেকেই পাঠাচ্ছেন দেখছি, আমি খুবই ভালো লাগছে। তো সবাই আর কি আমার ক্লাসটা করছেন। যারা এখন প্রবাসীরা রয়েছেন, যদি স্পোকেন ইংলিশ বা অন্য কোনো প্রয়োজন হয় নাম্বারটা নিয়ে রাখতে পারবেন। দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আসসালামু আলাইকুম টু এভরিওয়ান, আল্লাহ হাফেজ।